পোস্টার্স, ব্যানার্স, অ্যাডস, হোর্ডিংস, প্রতিটা দেওয়াল, প্রতিটা রাস্তার চকে, ভারত আর বাংলাদেশের প্রতিটা পাবলিক প্লেসে এই জিনিসটা আপনি অবশ্যই দেখতে পাবেন। দেশের প্রতিটা ছোট বড় শহরে জিনিসের সৌন্দর্য আর ইউটিলিটি কম করার জন্য এই পোস্টার্স আর ব্যানারই দায়ী। কিন্তু ভারতে এবং বাংলাদেশে এই পোস্টারের ব্যবহার এতটা কেন বেড়ে গেল, আর এটার এতটা ওয়াইড স্প্রেড ইউজ হওয়ার পেছনে কি রিজন রয়েছে, এরই সম্বন্ধে আজ আমরা জানবো। এখানে আমাদের 7টা মেজর রিজনের ওপর ধ্যান দিতে হবে, যার জন্য আজ আমরা এই অবস্থায় পৌঁছে গেছি। প্রথমটা হলো এই ধরনের প্রমোশনের খুব সহজ ব্যবহার প্রণালী। দ্বিতীয় হলো আমাদের লজ বা আইন কানুন। তৃতীয় হলো নিড বা প্রয়োজন। চতুর্থটা অ্যাফোর্ডেবিলিটি বা ব্যবহার করার সামর্থ্য। ফিফথ হলো এফেক্টিভনেস। সিক্সথ হলো ডিফিকাল্টি ইন এনফোর্সমেন্ট ল। আর লাস্ট হলো অপব্যবহার মানে মিসইউজ। ব্যানার্স, পোস্টার্স, হোর্ডিংস, ফ্লায়ার্স এগুলো খুবই সিম্পল আর বেসিক ফর্ম প্রমোশন করার, তাও অনেক লম্বা সময় ধরে চলে আসছে। আর আজ টেকনোলজি যে লেভেলে পৌঁছে গেছে, তো এই ধরনের প্রমোশনকে খুবই দ্রুতভাবে আর অনেক বেশি কোয়ান্টিটিতে এবং অনেক কম খাটনিতেই সহজেই অন্য মিডিয়ামের কম্প্যারিজনে জেনারেট করা যায়, যার কারণে কয়েকবার লোকাল লেভেলে প্রাইমারি ইউজ অফ প্রমোশনের জন্য এটা বেস্ট অপশন হিসাবে বেরিয়ে আসে। যদি আপনি অ্যাডভার্টাইজমেন্টের কোনো দ্বিতীয় অপশনকে কনসিডার করেন, তাও বেস্ট অপশন হিসাবে উঠে আসবে এই ব্যানার্স বা হোর্ডিং, সেটা অনলাইন মার্কেটিংই হোক না কেন। দ্বিতীয় এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হলো যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে কেন এত ব্যানার্স আর পোস্টার ছড়িয়ে পড়ছে, তার পেছনের কারণ হলো আমাদের দেশের লজ বা আইন ব্যবস্থার গাফিলতি। বন্ধুরা, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অনেক রকমের নিয়ম কানুন রয়েছে। অ্যালকোহলের ওপর অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, টোব্যাকো প্রোডাক্টস যেমন সিগারেট ইত্যাদির ওপর অ্যাডভার্টাইজমেন্টও টিভিতে দেখানো যাবে না। এরকম আরো অনেক রুলস এবং রেগুলেশনস লেখা হয়েছে, যা ন্যাশনাল লেভেলে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে ফলো করতে হয়। কিন্তু ব্যানার্স, পোস্টার্স, হোর্ডিংস এর ওপর ল এনফোর্স করা খুবই ডিফিকাল্ট, কেননা প্রথমত তো এটা খুবই লোকাল লেভেলে নিজেদের ইম্প্যাক্ট ফেলে, তাই ন্যাশনাল লেভেলে কোনো আইন তৈরি করা নেক্সট টু ইম্পসিবল। দ্বিতীয়ত, কয়েকবার প্রাইভেট প্রপার্টিজ এখানে ইনভলভ থাকে একে হোস্ট করার জন্য, যার কারণে কয়েকবার আইনি বাধা সরকারের সামনেও আসে যে তারা কিভাবে কোনো প্রাইভেট প্রপার্টিকে কোনো হোর্ডিং অথবা ব্যানার লাগাতে বাধা দিতে পারে। সেটা তো তার নিজের জায়গা, সেখানে সে চাইলে যা খুশি করতে পারে। আর এই জিনিসটাই এই মাত্রাতিরিক্ত হোর্ডিং ব্যবহারকে আরো বেশি প্রমোট করে। রাস্তার ধারের পোস্টার্স, হোর্ডিংসকে ডাইরেক্টলি সরানোর জন্য বলাটা গভর্নমেন্টের কাছে লিগালি অর্থাৎ আইনত যথেষ্ট কঠিন, স্পেসিফিক্যালি ন্যাশনাল লেভেলে। এবার আলোচনা করা যাক তৃতীয় পয়েন্টের, সেটা হলো নিড বা প্রয়োজন, যার সম্বন্ধে অনেক লোক তো কনসিডারই করে না। তো বন্ধুরা, ব্যানার্স, পোস্টার্স এগুলো শহরের সৌন্দর্য অবশ্যই খারাপ করে। অনেক বেশি ওয়েস্ট ম্যাটেরিয়ালও এর জন্য প্রডিউস হয় এবং এটা দৃশ্য দূষণের একটা অন্যতম মূল উপাদান। অনেক ক্ষেত্রে জিনিসপত্রের ইউটিলিটিও কম হয়ে যায় এগুলো লাগানোর ফলে। কিন্তু দেশের মধ্যে আজ এমন অনেক শহর রয়েছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস রয়েছে, যারা অ্যাডের ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। ইন্ডিয়ান রেলওয়েজ, বাংলাদেশি রেলওয়েজ ইত্যাদিকে যদি আপনি উদাহরণ হিসেবে দেখেন, তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় সড়ো ইনকাম সোর্স তৈরি হয়েছে। সেম জিনিসটা মেট্রোতেও। এমন অনেক পাবলিক স্পেস হোল্ড করা ডিপার্টমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট স্পেস একটা যথেষ্ট ইম্পর্টেন্ট অ্যাসেট হিসেবে তৈরি হয়েছে, যার কারণে এই সংস্থাগুলি যদি নিজের থেকেও এই ব্যানারগুলোকে সরানোর ডিসিশন নেয়, তো অনেক বড় ইম্প্যাক্ট পড়বে এদের রেভিনিউ বা রাজকোষে। সিমিলারলি এমন অনেক ছোট বড় শহর আজ তাদের প্রাইম স্পটের অ্যাডের জন্য লোকেশন তৈরি করেছে, যেখানে লাখে আবার অনেক সময় তো কোটি টাকাতেও বিডিং বা নিলামি হয় অ্যাড লাগানোর জন্য, যা কিনা যথেষ্ট বড় একটা ইনকাম সোর্স তৈরি হয়েছে ইভেন মিউনিসিপ্যালিটির কাছেও। যার কারণে তারা নিজেদের পোস্টার্স প্রথমেই সরানোর জন্য খুব শীঘ্রই রাজি হবে না। আর তার কারণে যে সাধারণ মানুষ প্রাইভেটলি পোস্টার্স এর ব্যবহার করে নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটাকে বন্ধ করতে ল এনফোর্স করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এবার কথা বলা যাক অ্যাফোর্ডেবিলিটি বা ব্যবহার করার সামর্থ্যের কারণের জন্য। যদি আজ ব্যানার্স, পোস্টার্স, হোর্ডিংস প্রতিটা ছোট গ্রাম থেকে শুরু করে দেশের সমস্ত মুখ্য এরিয়াতে দেখতে পাওয়া যায়, তো তার অন্যতম মেন কারণ হলো এর অ্যাফোর্ডেবিলিটি। আপনাদের মধ্যে যদি কেউ ব্যানার্স প্রিন্ট করিয়ে থাকেন অথবা কখনো পোস্টার্স বানিয়ে থাকেন, তো কোয়ান্টিটির হিসাবে যে জিনিসটা আপনি পেয়ে থাকেন, আপনি যদি প্র্যাকটিক্যালি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল বা সস্তা হয়। এমন অনেক বড় শহরের মধ্যে যদি আমরা আজকের কথা বলি, তো ফ্লেক্সে যদি আপনি কোনো জিনিস প্রিন্ট করাতে চান যাকে ব্যবহার করে প্রাইমারিলি হোর্ডিং তৈরি হয়, তো মাত্র 11 টাকা পার স্কোয়ার ফিট থেকে শুরু করে 23 টাকা পার স্কোয়ার ফিট অব দি রেটস আপনি দেখতে পাবেন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যদি আপনি পোস্টার্স এর সাইজের উপর কম্পেয়ার করেন, তাহলে আপনি মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যেই কোনো শহরে 10 ফুট বাই 10 ফুটের পোস্টার্স পেয়ে যাবেন, যার কারণে সে কোনো ছোট দোকানদারি হোক বা কোনো নর্মাল ঠেলাওয়ালা অথবা কোনো বড়
মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি যারা বড় বড় লোকেশনে যথেষ্ট বড় বড় হোর্ডিংস লাগায়। এই সমস্ত লোকেদের জন্যই এগুলো যথেষ্টই অ্যাফোর্ডেবল। আর দ্বিতীয়ত, এগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। অনেক সময় যদি আপনি এগুলো বানাতেও যান, আপনাকে কোনো অর্ডারও দিতে হবে না। যদি আপনার কাছে ডিজাইনস রেডি থাকে তাহলে তো কিছু মিনিটের মধ্যেই অথবা খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যেই আপনার ব্যানার্স রেডি হয়ে আপনার হাতে এসে যাবে। সেই কারণেই এর অ্যাফোর্ডেবিলিটি এবং ব্যবহার করার সহজলভ্যতার জন্যই এই অ্যাডভার্টাইজমেন্ট মোড যথেষ্ট ভালো অন্যান্য অপশনের তুলনায়। সিমিলারলি যদি আমরা পেপার হ্যান্ডবিলসের সম্বন্ধে যদি কথা বলি, তো 20 থেকে 30 টাকায় আপনি এর অনেক বড় কোয়ান্টিটি পেয়ে যাবেন, যা আপনি মেবি অন্য কোনো রিসোর্সেস থেকে পাবেন না। আর একেও হাজার হাজার কোয়ান্টিটিতে প্রিন্ট করা হয়। এবার কথা বলা যাক সেই রিজনের সম্বন্ধে যার জন্য একে এত বেশি পছন্দ করা হয়। সেটা হলো এর এফেক্টিভনেস। বন্ধুরা, এই ফিজিক্যাল ফর্ম অফ প্রমোশন এটা যতই পুরনো হোক না কেন, এর ব্যবহার বিগত কয়েক দশক ধরে এই কারণেই হয়ে আসছে কেননা এটা যথেষ্ট এফেক্টিভ। সাধারণত সেই ধরনের ক্যাম্পেইনে যেখানে আপনাকে ডাইরেক্টলি কোনো স্পেসিফিক প্রোডাক্টকে তখনই হয়তো কিনতে হবে না, কিন্তু তার একটা বেসিক আইডিয়া দিতে হলে বা কোনো ব্র্যান্ড এর প্রমোশন করতে হলে অথবা ইনশর্ট বলতে গেলে কারোর মস্তিষ্কে শুধুমাত্র প্রোডাক্টের নামের প্রভাব ফেলতে হোর্ডিংস খুবই সাকসেসফুল মাধ্যম হয়ে এসেছে। যদি আপনি পথে চলতে চলতেও কোনো হোর্ডিংস একবার দেখে নেন, তো মেবি আপনি হয়তো তাদের প্রোডাক্ট কিনবেন না, কিন্তু সেই ব্র্যান্ডের নাম অবশ্যই আপনার মস্তিষ্কে ছেপে যাবে। আর অনেক দিন পরে যদি কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হয় দুটো কোম্পানির মধ্যে, তাহলে যে ব্র্যান্ডের পোস্টার্স বা হোর্ডিং আপনি দেখেছেন খুব বেশি চান্স থাকবে আপনি সেই কোম্পানির প্রোডাক্টই কিনবেন। যার কারণে এগুলো এত বড় স্কেলে ব্যবহার করা হয়। আর স্পেসিফিক্যালি লোকাল লেভেলে লোকাল জিনিসপত্র বিক্রি করার জন্য তো এটা খুবই মোক্ষম উপায়। এছাড়াও রিয়েল এস্টেট মার্কেটের মধ্যেও এর ব্যবহার যথেষ্ট বেড়েছে। এরপরের পয়েন্টে যদি আসি, সেটা হলো ডিফিকাল্টি ইন এনফোর্সমেন্ট অফ ল। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা তো এটাই। যদি আপনি এটাও বলেন যে পুরোপুরি এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, বরং কিছু লিমিটে এটাকে রেগুলেট করে ব্যবহার করা যেতে পারে, যার জন্য নির্দিষ্ট কিছু আইন কানুন আনা দরকার। তো সেই আইন বানানো আর তাকে ইমপ্লিমেন্ট করা আমাদের দেশে নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। প্রথম কথা তো প্রাইভেট প্রপার্টি এখানে জড়িত থাকার জন্য অনেক আইনি বাধা সরকারের সামনে এসে দাঁড়িয়ে যায়। যদি আমরা পাবলিক প্রপার্টির সম্বন্ধে কথা বলি, যাদেরও কয়েকবার এই পোস্টার্স ব্যানার্সের জন্য অসুবিধা হয়, তো কয়েকবার গভর্নমেন্ট এর জন্য অ্যাকশন নেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ডাইরেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন থাকা সত্ত্বেও পোস্টার্স, ব্যানার্স ইত্যাদির ওপর সরকার কোনো অ্যাকশন নিতে পারেনি। আর তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কেননা ধরুন গভর্নমেন্ট কোনো ফ্লাইওভার বা স্ট্রাকচারের ওপর যদি কেউ রাতারাতি এসে অনেকগুলো পোস্টার্স চিটিয়ে চলে যায়, ডাইরেক্টলি সেই পোস্টারের ওপর কন্ট্যাক্ট নম্বরও পাওয়া যায়, কিন্তু সরকার যদি তার ওপর কেস করে তাহলে সেটা ড্যামেজ টু পাবলিক প্রপার্টি কেস তৈরি হবে, যা কিনা একটা ক্রিমিনাল কেস। আর এর জন্য আদালতে সরকারকে লড়তেও হতে পারে। আর বড় বড় শহরে যে পরিমাণ সংখ্যায় এগুলো হয়, যা হাজারো হাজারো আলাদা আলাদা কোম্পানিজের উপর কেস হবে, তখন নাই তো গভর্নমেন্টের সেই খরচ বহন করার ক্ষমতা আছে, আর না তো অত সময় সরকারের কাছে রয়েছে। এই কারণেই নিয়ম কানুন ঠিকভাবে এনফোর্স করাও খুব কঠিন। আর এই রকম যে ছোট ছোট পোস্টার্স লাগানো হয় ইল্লিগাল জায়গাতে, তার উপর গভর্নমেন্ট সরাসরি ক্রিমিনাল অ্যাকশন নিতে পারে না। কয়েকবার লোকাল লেভেলে শহরে জরিমানার মাধ্যমে, রেস্ট্রিকশনের মাধ্যমে আর কিছু ছোটখাটো অন্য মাধ্যমের সাহায্যেও জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু লং টার্মে গিয়ে এটা সাকসেসফুল হয়নি। কেননা এই হোর্ডিং, ব্যানার, পোস্টার ইন্ডাস্ট্রিও যথেষ্ট বড় হয়ে গেছে, আর এর পেছনে ব্যাকিং সাপোর্টও যথেষ্ট বেশি। আর এটাই নিয়ে যায় আমাদের শেষ এবং ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্টের দিকে, যে কেন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এত ব্যানার্স, পোস্টার্স আর হোর্ডিংস বেড়ে গেছে। তো সেটা হলো এদের যে মাত্রাতিরিক্ত মিসইউজ হয় পলিটিশিয়ান বা রাজনৈতিকবিদদের দ্বারা। ব্যানার্স, হোর্ডিংস, পোস্টার্স এগুলোর বাড়বাড়ন্তের জন্য পলিটিশিয়ান বা রাজনৈতিকবিদরা বেশি দায়ী। চিপ পাবলিসিটি, অ্যাফোর্ডেবিলিটি, যে কোনো জায়গায় এদের লাগানোর অপশন, পলিটিক্যাল প্রমোশনের জন্য প্রাইমারি ইউজ টুলস যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা হলো ব্যানার, পোস্টার আর হোর্ডিংস। যার কারণে এই যে পুরো প্রিন্টিং ইন্ডাস্ট্রিটা রয়েছে, সেটা প্রিন্টার্স হোক বা র মেটেরিয়াল সাপ্লায়ার্স, এরা পলিটিশিয়ানদের তরফ থেকে যথেষ্ট ভালো ব্যাক সাপোর্ট পায়। আর যদি তারাই এদের সরিয়ে দেয়, তো সেই পলিটিশিয়ানদের জন্য এটা নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো ব্যাপার হবে। সেই কারণেই অবভিয়াসলি তারা এমনটা তো করবে না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করুন আপনার সব বন্ধু বান্ধবদের সাথে। কমেন্টে জানান আপনার মতে কি সমাধান হতে পারে এই মাত্রাতিরিক্ত পোস্টার্স, ব্যানার্স ব্যবহার করা আটকাতে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমনই ইন্টারেস্টিং টপিকের ভিডিও আপনি দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।